টিকেসের টিপে যায় গঙ্গাসাগর এবং তোমরা একটা 2-3 দিনের জন্য টিকেশিরা কি ওখানে আছে? তোমরা ধরে 5 তারিখে যাও, 5 তারিখে ওখানে থাকো, সকালে বেরিয়ে যাও। টিকেশিরা তো 5 তারিখে নিয়ে যান, বেড়া যাবে। 5 তারিখটা চলে যাবে সকালে বেরিয়ে, থাকা টাকা খাওয়াটার ব্যবস্থা সব করে দেবেন গাড়ি টাড়ি, যেরকম প্রতিবার হয়। তারপরে 6 তারিখে আমি যাবো, কারণ আমার প্রোগ্রামটা পাবে। 6 তারিখে তোমাদের থেকে যেতে হবে। 7 তারিখে আমি চলে আসবো, কিন্তু তোমরা 7 তারিখেও স্টে করে 8 তারিখে সকালে বেরিয়ে এসো। কারণ প্রতি বছরই তোমাদের যাওয়া হয় গঙ্গাসাগর মেলা উপরে। তোমরা মেলাটাও কভার করতে পারো, অ্যারেঞ্জমেন্টও দেখতে পারো, কারণ 9 তারিখ থেকে তো মেলা শুরু হয়ে যাবে। আর যাচ্ছে যখন অত দূরে, তখন 2 রাত 1টা দিন থাকাটা কোনো অপরাধ নয়। এটা একটা বলার ছিল না। 2 হচ্ছে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আপনাদের সহ সকল নাগরিকবৃন্দকে আমাদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাপি নিউ ইয়ারের প্রোগ্রাম এখন থেকেই আমরা অ্যানাউন্স করেছি। 5 জানুয়ারিটা ছুটির দিন, কিন্তু ওই দিন আবার আমাদের ফাউন্ডেশন ডেও দলের। আমি দলের কথা কখনো এখানে বলি না, কিন্তু যেহেতু আমরা বলি মামাটি মানুষের সপ্তাহ, ওই দিবসটা আমরা মামাটি মানুষ দিবস হিসেবে পালন করি 1 জানুয়ারি। এবং 26 পূর্ণ হয়ে 27 পা দিচ্ছে। ওই দিন ব্লাড ডোনেশন করে আমাদের ছেলে মেয়েরা, অনেক সাধারণ মানুষ, প্রায় লক্ষাধিক ব্লাড বোতল ব্লাড কালেক্টেড হয়, যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অ্যাক্সিডেন্টাল কেস বা অন্যান্য কেস তারা সহযোগিতা পায়। যেমন গরম সময় যখন রক্ত পাওয়া যায় না, তখন পুলিশের থেকেও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়, এগুলো আমরা জানি। সুতরাং ওই দিনটা আমরা মামাটি মানুষকে ডেডিকেট করব। আর 1 জানুয়ারি যেহেতু ইংলিশ ইয়ারে, ক্যালেন্ডার ইয়ারে 1 জানুয়ারি, ওই দিনটা ছুটি আছে, কিন্তু সেই জন্য আপনাদের আগাম সবাইকে শুভকামনা এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। 2 জানুয়ারি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং ডাকা হয়েছে নবান্ন সভাঘরে বেলা 1টার সময়। সমস্ত ডিপার্টমেন্টের কাজ নিয়ে পর্যালোচনা করা হবে, জেলা থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত, রাজ্য স্তর থেকে। এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি এতে যাব, সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ওয়াইজ করে। স্টেজ থেকে আমি হয়তো বড়দের 100 জনের হাতে তুলে দিতে পারব। 6 তারিখে গঙ্গাসাগর যাব। আমি পৌঁছেই আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা 5 তারিখে যাবেন। আমি প্রথমে যাব ভারত সেবাশ্রম সঙ্গে, কারণ কপিল মুনি আশ্রমের মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ, একটু বিশ্রাম নেন। আমি তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাই না। ওরা 4টে মন্দির করে, কাজে আমি ভারত সেবাশ্রমটা আগে করে নেব, করে নিয়ে তারপর ওখান থেকে কপিল মুনি আশ্রম দর্শনে যাব।
এবং এ ব্যাপারে আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে, সেটাও আপনারা জানেন। 8 তারিখে আমাদের এই কলকাতায় যে মেলাটা হয় মিলেনিয়াম পার্কের অপোজিটে, ওখানে সন্ধ্যাবেলায় আমি যাব। প্লাস ওই দিন আমাদের একটা ভেসেল তৈরি হয়েছে, প্রচুর লোক যাতায়াত করতে পারে। হাওড়া থেকে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, এই জাহাজ যাবার জন্য আমাদের যে জলীয় বিভাগ আছে, ওয়াটার ট্রান্সপোর্ট, ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা, সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে, আপনারা হয়তো জানেন। সেই জাহাজ কোম্পানি অভিনবভাবে এই ভেসেলটা তৈরি করেছে, যেটা জনগণের খুব কাজে লাগবে। ওটাও সেদিন উদ্বোধন হবে। এছাড়াও আমার কাছে রিকোয়েস্ট এসছে, আইটিসিও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে গ্লোবাল হাব তৈরি করতে চাই। ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি সময় করতে পারলে বলে দেবো, এক্ষুনি বলছি না। আইটিসি তাছাড়াও আরো দুটো প্রজেক্ট রেডি আছে, আমরা সময় মতো করে দেবো। এছাড়াও আপনারা তো জানেন 13 তারিখ থেকে সবাই চলে যাবে গঙ্গাসাগর মেলার জন্য, কারণ 14-15 যে পুণ্য স্নান আছে তার ডিটেলস আপনাদের সাথে আমি আলোচনা করে নিয়েছি আগে, এগুলো অলরেডি বলাও হয়েছে। সুতরাং এই ইনফরমেশনগুলো আপনাদের পাঠান করলাম। আমাদের বেঙ্গল বিজনেস সাবমিট হচ্ছে 5ই ফেব্রুয়ারি এবং 6ই ফেব্রুয়ারি। এটা একটা বড় প্রোগ্রাম। ইন দ্য মিন টাইম যদি মা কালীবাড়ি মন্দিরের যে স্কাই ওয়াকটা হচ্ছে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারি প্রথম উইকেই আমরা চেষ্টা করবো সেটাকেও উদ্বোধন করে দেওয়া। আর জগন্নাথ ধাম তো আপনাদের আমি ডেট জানিয়ে দিয়েছি, 29 তারিখে পুজো হবে, শুরু হবে, উদ্বোধন হবে 30 তারিখ। আপনারা যারা যাবেন আগের থেকে কিন্তু বুকিং করে ব্যবস্থা করতে হবে। কৃষিজাতীয় বলতে দেখে রাখতে, কারণ সেই সময় হয়তো বুকিং নাও করতে পারেন, একটা রাস থাকবে না, যতদূর ধারণা। ভালো হোক, যত ভালো হবে তত ভালো। এছাড়া জানুয়ারি মাসে 28 তারিখে সম্ভবত বই মেলা আছে, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। নানা রকম মেলা গ্রামে গঞ্জে চলছে, পৌষ মেলা থেকে বিভিন্ন জেলায় বই মেলা, সরস মেলা থেকে শুরু করে সেলফ গ্রুপের নানা রকম মেলা, কৃষি মেলা, পিঠে পুলির মেলা, নানা রকম মেলা। দুর্গাপুজোকে কেন্দ্র করে যেমন একটা বড় মানুষের ইনকাম জেনারেশন হয়, তেমনি মনে রাখবেন এই বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসটা পুরো নানা রকম মেলা হয়। এতে প্রচুর মানুষ কেনাকাটা করে। গ্রামের যারা আর্টিজেন্স, সেলফ হেল্প গ্রুপ, তারা যে সমস্ত হাত জিনিস তৈরি করে, মেশিন দিয়ে করে, সেগুলো তারা ভালো করে তাদের ইনকাম জেনারেশন হয়। এটা একটা সুবিধে। আমাদের সব উৎসবে যখন ঈদ হয় আপনারা জানেন ফলমূল বিক্রি কেনাবাটা বেড়ে যায়, তার কারণ সেই সময়টা রমজান মাস চলে। প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করেই আমাদের কিছু না কিছু ব্যবসাও বৃদ্ধি হয়, যেগুলো দেখতে ছোট মনে হবে, কিন্তু মনে রাখবেন একটা দোকানদারের ইনকামও কিন্তু বড়। দোকানদারের কিন্তু পিলার অফ দ্য ইকোনমি, কারণ সেখানেই কিন্তু খুচরো বাজার থেকে শুরু করে
যে দোকানদার বড় বাজার যেমন আছে, ছোট বাজারও আছে। আজও পাড়ায় পাড়ায় মুদির দোকানগুলো আছে, মিষ্টির দোকানগুলো আছে, অন্যান্য দোকান হচ্ছে। সুতরাং এটা কিন্তু বাড়ছে। এগুলো বলা। আর মিষ্টি হাব, যেটা আমরা মিষ্টি, আপনারা জানেন একটা মিষ্টি ব্যবসায়ীদের জন্য একটা প্রোগ্রাম হয়েছিল, আমি নিজে গিয়ে উদ্বোধন করে দিয়েছিলাম। এবার তারা করছে দীঘায় 7, 8, 9 সম্ভবত জানুয়ারিতে। আমি ওখানে ডক্টর মানবপ্রিয়া, অখিল গিরি ওদের যেতে বলেছি। বাংলায় মিষ্টি বলুন, জয়নগরের মোয়া বলুন, নলেন গুড় বলুন, পিঠে পালো বলুন, শীতকালে এগুলো মানুষের খুব প্রিয়। এছাড়াও আজকে ক্যাবিনেটে কয়েকটা আমরা ইন প্রিন্সিপাল ডিসিশন নিয়েছি। আলিপুর চিড়িয়াখানার ঠিক অপোজিটে, আগে আপনারা দেখতেন আলিপুর চিড়িয়াখানায় মাত্র একটা দরজা ছিল বেরোবার, একটা ঢোকা। কিন্তু আমাদের সরকার আসার পরে প্রায় 12টা আমরা গেট করে দিয়েছি, ঢোকার বেরোবার। তারপরে ওখানে একটা রোডওয়ে ব্রিজ যেটা বলা হয়, সেটাও করে দেওয়া হয়েছে। এবং কালকে প্রায় লক্ষাধিকের উপর মানুষ চিড়িয়াখানায় এসেছে। আজকেও আমি যখন বাড়ি থেকে আসছিলাম দেখলাম প্রচন্ড ভিড়। সব জায়গাতেই মানুষ যান, কারণ বাংলার মানুষরা একটু ভ্রমণ ভালোবাসে। বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে যাওয়া, দেখতে যাওয়া, এটা পছন্দ করে। সুতরাং এই হিসেবে বিভিন্ন জায়গায় এখন লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। এটাও একটা বড় ব্যাপার। মানুষ এই দিনগুলোকে খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করে। এবং এই আলিপুর চিড়িয়াখানার অপোজিটে একটা জায়গা আছে, ওখানে একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম ছিল, অনেক দিনের পুরনো। এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি, পশু চিকিৎসার একটা ছোট্ট জায়গা ছিল, কিন্তু বাকিটা টোটালটাই আনইউজ ছিল। ওই জায়গাটায় আমরা একটা বিরাট বিগ বাজার করতে যাচ্ছি। ল্যান্ডটা জাস্ট আমরা ইন প্রিন্সিপাল এগ্রিড করেছি ওই জায়গাটা, কিন্তু যেই করুক যাই করুক ওখানে একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম থাকবে। আর পশু হসপিটালটা বা চিড়িয়াখানা জুয়ের জায়গায় ওরা করে নেবে। সুতরাং এখানে কোনো অসুবিধা হবে না। সব ডিপার্টমেন্ট কথা বলেই সিদ্ধান্ত নিয়েছে। 2 হচ্ছে, আপনারা অনেকেই জানেন না, আলিপুর মিউজিয়ামের অপোজিটে একটা জায়গা ছিল, সেখানে একটা বিরাট কাঠামো তৈরি হচ্ছে, যেটা লেদারের ব্যাগ। আমাদের সব লেদার ইন্ডাস্ট্রিতে বিরাট 5 লক্ষ লোক কাজ করে, এবং সারা ভারতবর্ষে যত লেদার হাব সব কিন্তু এখানে এসে গেছে। ফলে আমাদের লোকেরাই কিন্তু সমস্ত ব্যাগ থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, চামড়া বিভিন্ন দেশে এক্সপোর্ট করে। কিন্তু এটা তো বাংলার অনেক মানুষ পায় না হাতের কাছে, তাদের নানা রকম ব্র্যান্ডে কিনতে হয়। সেই জন্য আমরা মেয়েরা যাতে ব্যাগ পায়, ছেলেরা ব্যাগ পায়, জুতো পায়, ওই আলিপুর মিউজিয়ামের অপোজিটে যে কাঠামোটা, যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, ওটা আমরা অর্ধেক দেবো লেদারের জিনিস বিক্রি করার জন্য। ঘরের সামনে মানুষ পেয়ে যাবে, মেয়েরা খুশি হবেন, ছেলেরাও খুশি হবেন। মেয়েদেরও যেমন চামড়া জিনিস কাজে লাগে, ছেলেদেরও লাগে। আর অর্ধেকটা আমরা করবো বাংলার শাড়ি, অর্থাৎ তাঁতিদের তৈরি। সব জেলা থেকেই কিছু না কিছু আসবে, যা ঘরের কাছে মানুষ পেয়ে যাবে। সেটাও হচ্ছে। এই ধরনের অনেকগুলো জায়গাতেই অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে। এগুলো বাংলার অর্থনীতিকে যেমন বৃদ্ধি করবে, এমপ্লয়মেন্ট জেনারেশন করবে, এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের মধ্যে দিয়ে ভাই বোন সকলে নিজের পায়ে দাঁড়াবার একটা সুযোগ পাবে। এবং তাছাড়াও
আমাদের কলকাতাকে বাদ দিয়ে, ধরুন এখানে শপিং মল, বিগ বাজার সবই আছে, অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি। জমিটা আমাদের, কিন্তু টেন্ডার করা হবে, ফ্র্যাঞ্চাইজি করে করা হবে। জমিটা আমরা ফ্রিতে দেবো, 1 একর জমি আমরা ফ্রিতে দেবো। যিনি করবেন, আমাদের টার্গেটটা হচ্ছে 2টো ফ্লোর সেলফ হেল্প গ্রুপকে দিতে হবে। যে জেলায় লোকাল সেলফ হেল্প গ্রুপ তারা বিভিন্ন জিনিস উৎপাদন করেন, কিন্তু তারা মেলা টেলা ছাড়া সারা বছর বিক্রি করার জায়গা পান না, তাদের কথা ভেবে এটা করা হচ্ছে। অর্থাৎ 2টো ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপে বা আর্টিজানদের জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য। বাদ বাকি যে জায়গাটা হবে সেটা 2টো ফ্লোর হতে পারে, 3টে ফ্লোর হতে পারে। নিচে কার পার্কিং থাকবে, ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে, কারণ অনেকেই জেলায় সিনেমা দেখতে ভালোবাসে কিন্তু তাদের হল নেই। এতে আমাদের টলিউডও অনেকটা উপকৃত হবে, শিল্পীরাও হবে। তাতে একটা কমিউনিটি হলও থাকবে, চা কফি রেস্টুরেন্টের মতো সেগুলোও থাকবে। প্লাস তারা যে বিজনেস করতে চায় সেটা তারা করতে পারে, যেগুলো বাজার শপিং মলে পাওয়া যায়। তাহলে জেলায় জেলায় হেডকোয়ার্টারে একটা হয়ে গেলে খুব ভালো হবে। কারণ আমি এই শিক্ষাগুলো বাচ্চাদের থেকে নিই, পথ চলতে চলতে। আমার মনে আছে আমি একদিন বাঁকুড়া টাউন দিয়ে আসছিলাম, একটি ছেলে দৌড়তে দৌড়তে আমার কাছে এলো, আমার হাতে একটা কাগজ দিল। আমি কাগজটা পড়ে দেখলাম তাতে লেখা আছে, দিদি আমাদের এখানে একটা শপিং মল হবে না? তখন থেকে এটা আমার মাথায় কাজ করছে। তাই জমি আমাদের অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। এখন যারা করবেন তাদের জন্য বাদবাকি আইনত প্রসেস মেনেই করা হবে, যাতে জেলাতেও ইনকাম এবং মানুষের বিভিন্ন জায়গায় যাওয়ার একটা সুযোগ হয়। কারণ প্রত্যেকটা জেলায় মনে রাখবেন তার নিজস্ব ভান্ডারে সমৃদ্ধ, নিজস্বতায় সমৃদ্ধ। এই যে বিষ্ণুপুরে যে গানের মেলা হয়, বিষ্ণুপুরে যে উৎসব হয়, ইন্দ্রনীলকে পাঠিয়েছিলেন টুরিজম ডেভেলপমেন্ট মিশন। একদিকে পৌষ মেলা হচ্ছে, দেখুন তো কত লোক যাচ্ছে, প্রচুর মানুষ কেনাকাটা করে, টুরিস্টরা যায়। দার্জিলিংয়ে গিয়ে দেখুন জায়গা পাবেন, কালিম্পংও তাই, কার্শিয়াংও তাই, মিরিকও তাই, জঙ্গলেও তাই। জঙ্গল, পাহাড়, নদী, এটা নিয়ে কিন্তু বাংলা, সবটাই আমাদের বাংলায় আছে। কাজে আমি সবাইকে বলবো, শীতকাল, রাস্তায় একটু কুয়াশা থাকে, কুয়াশার সময় নাইট ট্রাভেলটা এড়িয়ে যাওয়া ভালো। অনেক সময় ড্রাইভাররা ঘুমিয়ে পড়ে, অনেক সময় আবার কুয়াশায় রাস্তা দেখা যায় না, ফলে অ্যাক্সিডেন্টের রেটটা বেড়ে যায় এই সময়টা। আমরা তো সেফ ড্রাইভ করবো, পুলিশেরও যেমন একটা দায়িত্ব আছে, সাধারণ মানুষকেও বলবো, গভীর কুয়াশা থাকলে, যখন থেকে কুয়াশা পড়বে এবং সকালবেলাও কুয়াশাটা থাকে ভোরবেলা 5টা অবধি, সুতরাং কুয়াশার টাইমটা একটু বেটার। সাবধানে গাড়ি চালানো, যাদের খুব ইমার্জেন্সি তাদেরকে চালাতেই হবে, কিন্তু সাবধানে, খুব আস্তে আস্তে, স্পিড মেনটেন করে, যাতে কোনো অসুবিধে না হয়, কেউ কোনো বিপদে না হয়। কারণ যেই বিপদে পড়ুক না কেন, বিপদটা কিন্তু আমাদের সকলের গায়ে লাগে। আর একটা কথা আমি বলবো, এই শীতকালটায় আগুন পোয়াতে গিয়ে কিন্তু অনেক জায়গায় আগুন লেগে যায়। এটা যে ইচ্ছাকৃত সেটা আমি বলবো না, কিন্তু যারা বিভিন্ন বস্তিতে থাকেন, বিভিন্ন এলাকায় থাকেন, বস্তিগুলোর নাম দিয়েছে উত্তরণ, যেগুলো আইনত স্বীকৃতি।
আপনারা দেখলেন মাঝিরহাটে ওখানে দুর্গাপুর ব্রিজের সামনে একটা হলো, মাঝিরহাট না সরি দুর্গাপুর ব্রিজের কাছে, ওটা রেলের জমি। রেলকেও বলবো আপনাদের জমি যেগুলো আছে একটু নজর রাখুন। লোক এসে বসছে, আমি তাদের ওঠাতে বলছি না, কিন্তু এটা তো দেখতে হবে আগুন লেগে গেলে আপনারা জানেন এতে কি ক্ষতি হয়েছে। যাদের ঘর বাড়ি পুড়েছে, প্রবলেম হয়েছে, সেটা নয় গভর্নমেন্ট দেখে দেবে যতটা পারে, টাকা তো লাগবে, সেটার জন্য আমি বলছি না। এরপরে দুর্গাপুর ব্রিজটার খুব ক্ষতি হয়ে গেছে, কারণ যারা ব্রিজের তলায় থাকছেন, ব্রিজের তলায় যদি আগুনটা লাগে, সেই আগুনটা এতটাই আগুনের তাপ ছিল যে দুর্গাপুর ব্রিজের অনেকটা স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই জায়গাটায় যারা যাতায়াত করতেন স্মুথলি, এখন রেস্ট্রিকশন করতে হচ্ছে আমাদের। তার কারণ ওটা সারাতে হবে, এবং সারাতে গেলে অনেক টাকারও প্রয়োজন। এই সবে মাঝিরহাট ব্রিজ আপনারা দেখলেন কিভাবে ভেঙে গেছিল, সেই মাঝিরহাট ব্রিজকে নতুন করে সারিয়ে তোলা হলো। এরকম অনেক ব্রিজ ভেঙে গেছিল, নতুন করে সারিয়ে তোলা হয়েছে। ব্রিজেরও একটা হেলথ আছে, এটা ভাববেন না যে ব্রিজের হেলথ নেই, তাদের স্বাস্থ্য আছে। সুতরাং অনেকটাই আমরা টিম পাঠিয়ে পরীক্ষা করেছি, এবং পরীক্ষা করার পরে বলা হচ্ছে যে ফায়ার ব্রিগেড, পুলিশ, কর্পোরেশন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সবাই মিলে পরীক্ষা করেছে, এবং পরীক্ষা করতে গিয়ে দেখেছে যে ব্রিজের ক্ষতি হয়েছে, আগুনের তাপ ব্রিজটাকে আক্রান্ত করেছে। সুতরাং মানুষের ক্ষতিতেও আমরা যেমন ব্যথিত হই, একটা ব্রিজ যদি কোনো রকম নষ্ট হয়ে যায়, সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হয়। এটা নিজেরা একটু দেখে রাখবো না, যেখানে থাকবো আগুন আমি সেখানেই পোয়াবো যেখানে বাড়ি ঘর নেই, ফাঁকা জায়গা, বা সেটা আগুন পুড়িয়ে আমি আগুনটা নিভিয়ে দেবো। এগুলো সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে, বা সেইটুকুই আমার বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ। কি হলো আবার? অন্য কোনো কোশ্চেনের মধ্যে আপনারা যাবেন না প্লিজ, যাবেন না প্লিজ। আমি যেগুলো বললাম আমার এগুলো বলার ছিল, আমি অনেকগুলো বলেছি, কিন্তু অন্য কোনো কোশ্চেনের মধ্যে আমি এখন যাবো। পলিটিক্যাল প্রশ্ন, এটা পলিটিক্যাল জায়গা না, এটা তো গভর্নমেন্টের জায়গা। It's like since many of the opposition of Indian bloc, many of the Indian bloc leaders want you to lead the India bloc as well. Today the statement has come from the AAP where they are saying that they will request the India bloc leader to remove Congress from the bloc. Please don't ask me all this question. This is not the place to reply all these questions, because this is a government platform. Here I cannot discuss the political things. And I have a great respect for all the political parties. I wish them very good New Year, bright New Year, and I hope for their safe and sound journey. Let the happy New Year bring a joy for all of us. আমার মনে হয় আপনারা অন্য কোনো সময় পলিটিক্যাল কোনো কোশ্চেন আমার থাকলে আমার বলবেন, আমি তখন ঠিক আছে। সরি অনেক দিয়েছি, যা দিয়েছি তাতে কাগজ ভরে যাবে। আপনাদের জায়গায় আমি করতে পারলে, যদিও আগে আমি কাজেই যদি আপনাদের মতো আমি সাংবাদিকতা করতে পারতাম, এর থেকে আমি 20টা পয়েন্ট বের করে দিতাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Happy New Year to your family members, your colleague, your editor, and all.